গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, একটি প্রেমের গল্প। জানলা দিয়ে মুখ বাড়িয়ে প্রভাতবাবু বললেন, লিখছেন? তবে থাক, এখন আর ডিস্টার্ব করব না। আমি কাগজ কলম সরিয়ে রেখে আমার শ্রদ্ধেয় প্রবীণ বন্ধুকে স্বাগত জানিয়ে বললাম, আসুন আসুন, ভেতর আসুন। প্রভাতবাবু একটু দ্বিধান্বিত হয়ে বললেন, কিন্তু আপনি লিখছিলেন যে? বললাম, সব লেখায় কি লেখা? দু একখানা চিঠিপত্রে জবাব দিচ্ছিলাম। আসুন। আমন্ত্রণ পেয়ে প্রভাতবাবু এবার ঘরে ঢুকলেন। সোফায় বসে হাতের ছাতাটিকে মেঝের ওপর শুইয়ে দিলেন। যাওয়ার সময় পাছে নিতে ভুল হয়ে যায়, সেজন্যে বোধ হয় প্রিয় বস্তুটিকে চোখের আড়াল করতে চান না। তিনি আসবার সঙ্গে সঙ্গে আমি উচ্চাসন থেকে নেমে তার সামনে নিচু সোফাটিতে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, খুব চিঠিপত্র লেখেন বুঝি? একসময় আমারও চিঠি লেখার নেশা ছিল। রাত জেগে জেগে বন্ধুদের চিঠি লিখতাম। এদিক থেকে আমাকে এ ম্যান অফ লেটার্স বলতে পারেন। আমি তার নিজের দেওয়া খেতাবটি স্মিত মুখে স্বীকার করে নিয়ে বললাম, চা চলবে? চায়ের কথায় প্রভাতবাবু প্রসন্ন হয়ে বললেন, তা চলতে পারে, কিন্তু এই দুপুরবেলায় চা চেয়ে আপনার আশ্রম পীড়া ঘটাবো না তো? গার্হস্থ শ্রম। নিজে তো আর গৃহী নই, তাই ভয়ে ভয়ে চলি, পাছে অপরের গৃহিণীর শান্তি ভঙ্গ করি। আমি অন্দর মহলের দিকে এগিয়ে গিয়ে 2 কাপ চায়ের ফরমাশ করে আবার নিজের জায়গায় এসে বসলাম। প্রভাতবাবু নামেই প্রভাত। তার বেড়া বেড়ার গল্প করবার সময় দিন দুপুর আর রাত দুপুর। বয়সে 74 হয়েছে। শরীর শীর্ণ হয়ে গেছে, কিন্তু মনকে জীর্ণ হতে দেননি। বাসে ট্রামে স্বচ্ছন্দে চলাফেরা করেন। খুব সামাজিক মানুষ। পছন্দ মতো সভা সমিতিতে গিয়ে হাজির হন। পুরনো বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেন। আবার নতুন বন্ধু আহরণেরও বিরাম নেই। ছেলের বয়সী, নাতির বয়সী, সকলেরই তিনি সমবয়সী। ওর নিজের অবশ্য ছেলেও নেই, নাতিও নেই। প্রভাতবাবু অকৃতদার। একটু এ কথা সে কথার পর আমি বললাম, ভালো কথা প্রভাতবাবু। পরশু রাত্রে তো আপনি এলেন না। আমার 2-1 বন্ধুকে বলে রেখেছিলাম, তারা এসেছিল আপনার সঙ্গে আলাপ করবার জন্য। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। প্রভাতবাবু একটু জিভ কেটে লজ্জিতভাবে বললেন, ভুলে গিয়েছিলাম কল্যাণবাবু, একেবারে ভুলে গিয়েছিলাম। পরশু রাত্রে আমি ছিলাম আলিপুরে আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে এক অ্যানিভার্সারি আমরা উদযাপন করলাম। বললাম, আপনার বন্ধুর বার্থ অ্যানিভার্সারি বুঝি? প্রভাতবাবু মাথা নেড়ে বললেন, না মশাই, ওসব কিছু নয়। জন্মদিন টন্মদিন সে কোনো দিন পালন করে না। এর আগে পুজো পার্বণ কোনো অনুষ্ঠানই তাকে পালন করতে দেখিনি, না সামাজিকভাবে না ব্যক্তিগতভাবে। সন্ধ্যা আহ্নিক, জপ তপ, আসন টাসন কিচ্ছু না। বরং আমিই তাকে মাঝে মাঝে বলেছি, শৈলেন, ইভেন দ্য ডেভিল হ্যাজ হিজ রিচুয়ালস। তুই কি ডেভিলেরও বাড়া হলি? তারপর কিছুকাল ধরে দেখছি একটি অনুষ্ঠান পরম নিষ্ঠার সঙ্গে সে পালন করে, বছরে একটিমাত্র দিন। সেই অনুষ্ঠানে একটিমাত্র ব্যক্তিকে সে নিমন্ত্রণ করে। বললাম, সেই ব্যক্তিটি কি আপনি? প্রভাতবাবু স্মিত মুখে সে কথা স্বীকার করলেন। চা এসে গেল। প্রভাতবাবু চায়ের কাপে ঠোঁট ছুঁয়েই পকেট থেকে প্যাকেট বার করে একটি সিগারেট ধরালেন। সস্তা সিগারেটই খান প্রভাতবাবু। আমি খাই না জেনেও সকৌতুকে একটি অফার করে বললেন, চলবে নাকি? আমার মাথা নাড়া দেখে হেসে বললেন, বেশ আছেন। আমি যে কবে সিগারেট খেতে শুরু করেছি মনেই নেই। বোধহয় স্তন্যপান ছেড়ে দিয়েই ধূমপান ধরেছি। আমি বললাম, কিসের অনুষ্ঠানের কথা বলছিলেন?
প্রভাতবাবু বললেন, দাঁড়ান মশাই, দাঁড়ান। গল্প না লিখলেও লেখার রীতিনীতি তো অল্প স্বল্প জানি। বিয়ে না করলেও বরযাত্রী যেমন হাজারবার গিয়েছি। সাসপেন্স নষ্ট করার মতো আহাম্মক বলে কি আমাকে মনে হয়? কথার মাথা যদি আগেই ভেঙে দেই, আপনি আমার গল্পে কান পাতবেন কেন? গল্প অবশ্য আমার নয়, আমার সেই বন্ধুর। আপনাকে কিছু বলতে ভয় হয় মশাই, আপনার পেটে তো থাকে না। গোপনে যা কিছু বলি, সঙ্গোপনে তা 10 জনের কানে তুলে দিয়ে তবে আপনার নিবৃত্তি। কিন্তু এ গল্প লিখে আপনার সুবিধে হবে না কল্যাণবাবু। এই গল্পের আপনি শ্রোতা পাবেন না। বড় পুরনো আমলের গল্প। শুধু পুরনো দিন নয়, পুরনো পরিবেশ নয়, ওল্ড ভ্যালুসের গল্প। পুরনো দিন, কিন্তু আমাদের কাছে তো নতুনই ছিল। আমাদের তখন যৌবনকাল। কতকাল আগে, ধরুন প্রায় আধখানা শতাব্দী। তবু মাঝে মাঝে মনে হয় যেন সেদিনের কথা। মাঝে মাঝে আবার অন্য সময় মনে হয় কত সুদূর সেই দিনগুলি। ডিপ পাস্ট। নিজের অতীতকে মনে হয় যেন ঐতিহাসিক কি প্রাগৈতিহাসিক আমল। সেই আমলে পশ্চিম সীমান্তের এক শহরে কলকাতা থেকে বদলি হলাম। আমি ঘর কোনো নই, তবু যেতে মন সরছিল না। কলকাতায় প্রচুর বন্ধুবান্ধব। অফিসের সময়টুকু ছাড়া আড্ডা দিয়ে দিন কাটে। রাত ভোর হয়। সে আড্ডায় সাহিত্য আছে, সঙ্গীত আছে, থিয়েটার আছে। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে চাকরি ছাড়া আর কি থাকবে? সে চাকরি আবার কি ধরনের শুনুন। সেনাবাহিনীর খাই খরচা, পোশাক আশাকে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় বসে বসে তার কড়াক্রান্তি মেলানো। আমার যা জীবন তাতে ওই হিসেবের কাজে আমার মন ছিল না। তবুও চাকরি হলো চাকরি। স্বামীকে ভালো না বাসলেও সতী নারীর তার ঘর করা ছাড়া উপায় কি? সেই শহরে আমি একটি মাঝারি ধরনের মেসে গিয়ে আস্তানা গাড়লাম। যতটা নির্বান্ধব নিজেকে ভেবেছিলাম, দেখলাম তা হইনি। আমার মেসের ঘরে ছোটোখাটো বেশ একটি আড্ডা জমে উঠেছে। গান, গল্প, হাসি ঠাট্টা, তাস পাশা সবই চলে। যাদের অন্য রকমের নেশা আছে তারাও তার ব্যবস্থা করে নেয়। সেই আড্ডায় আমাদের শৈলেন সেনও আসতে শুরু করলো। শৈলেন আমার কলিগ। শুধু একই সেকশনে আমরা কাজ করি। শৈলেন আমার মতো নয়, মন দিয়ে কাজকর্ম করে। বেশ গুণবান ছেলে, কিন্তু গুণের চেয়েও বেশি চোখে পড়ে ওর রূপ। আমার বন্ধু হলে কি হবে? আমার মতো কালো কুৎসিত নয়। মাথায় আমার চেয়ে ইঞ্চিখানেক কি ইঞ্চি দেড়েক খাটো। আমি তো প্রায় 6 ফুট। শৈলেন অত লম্বা নয়, কিন্তু তার কোনো দিকে তার কোনো ঘাটতি নেই। টুকটুকে রং, টানা নাক চোখ, মাথা ভর্তি কালো কুচকুচে চুল, সুন্দর গড়ন। শৈলেন অবশ্য স্পোর্টসম্যান কি জিমন্যাস্ট ছিল না, তবু ওর রূপ মেয়েলি রূপ নয়, পুরুষেরই রূপ। সেই পৌরষ ওর গাম্ভীর্যে, ধৈর্যে, স্থিরতায় ফুটে উঠত। যতদূর মনে হয় আমাদের প্রথম বন্ধুত্ব অসবর্ণ বন্ধুত্ব। ওর ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু আছে যা আমার মধ্যে নেই। আবার আমার মধ্যেও হয়তো এমন কিছু ছিল যার অভাব ও নিজে মনে মনে অনুভব করত। আমাদের প্রথম আকর্ষণ সেই বিসদৃশ্যতার আকর্ষণ। শৈলেন আমাদের আড্ডায় চুপচাপ এসে বসে থাকত। কখনো আমার র্যাক থেকে একটা বই তুলে নিয়ে পড়তো, কখনো বা শুধু তাকিয়ে তাকিয়ে দেখত। আর 5 জনের কাণ্ডকারখানা। লাজুক মুখচোরা স্বভাব ছিল খুব। এখন আর অবশ্য তেমন নেই। সবাই চলে গেলে যদি সময় থাকতো শৈলেন আমার কাছে এসে বসতো। তখন সমবয়সী সমরুচি 2 যুবক বন্ধুর মধ্যে যেসব কথা হয়, আমাদেরও তাই হতো। সেদিন শৈলেন নির্জন স্থানকাল বেছে আমাকে বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। বেশ তো, বলো। প্রস্তাবনাটুকু করে শৈলেন চুপ করে রইল।
আমি বললাম, কি হলো, কথা থাকার কি এই নমুনা? শৈলেন বলল, না, থাকবে। বললাম, থাকবে কেন? তুমি যা বলতে পারছো না আমি বলে দিচ্ছি। তারপর ওর গলার অনুকরণ করে বললাম, প্রভাত, আমি ভাই প্রেমে পড়েছি। পড়েছি মানে পড়ে একেবারে অতলে তলিয়ে গেছি। এখন তুমি আমাকে উদ্ধার করো। শৈলেন বলল, কি কি করে বুঝলে ও কথা আমারই কথা?" বুঝতে কি আর বাকি থাকে? তোমাদের বাড়িতে গিয়েই সেদিন আমি টের পেয়েছি। শৈলেন চুপ করে রইল। সেই শহরে আমি মেসের বাসিন্দা ছিলাম, শৈলেন তা ছিল না। সেখানে ওর বাবা বিরাট এক সরকারি কোয়ার্টারে বাস করতেন। বাবা মা ভাই বন্টনে নিয়ে এক বৃহৎ পরিবার। শৈলেন অফিস ছুটির পর আমাকে মাঝে মাঝে ওদের বাড়িতে নিয়ে যেত। ওর মা আমাকে ছেলের মতো যত্ন করতেন, নিজের হাতে খাবার তৈরি করে খেতে দিতেন। ওর ভাই বোনগুলিও আমাকে খুব ভালোবাসতো। আপনাকে বলতে বাধা নেই, সেকেলের আরও কয়েকটি প্রবাসী বাঙালি বাড়ির দরজা আমার কাছে সহজে খুলে গিয়েছিল। তবু শৈলেনদের বাড়ি আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। ওদের বাড়িতেই আমি মাধুরীকে প্রথম দেখি। মেয়েটির রূপ লাবণ্য দেখে আমি ভেবেছিলাম ও বুঝি শৈলিনেরই বোন। একই রকম মাজা রং, মেয়ে বলে আরও বেশি ফর্সা মনে হয়। মুখশ্রীও ভারী সুন্দর। আমার নিজের অবশ্য একটু লম্বাটে ছাঁচি পছন্দ, কিন্তু বাটার মতো মুখও যে একটি ফুটন্ত পদ্মফুলের মতো দেখতে হয় তা যেন আমি সেই প্রথম দেখলাম। মাথায় একরাশ চুল, যেমন ঘন তেমনি কালো আর লম্বা। অমন রেশমের মতো সুন্দর চুল আমি আর দেখিনি। মাধুরী যে শৈলেনের বোন না, শৈলেনের মাকে মাসিমা মাসিমা বলে ডাকলেও ও যে কোনো মাসির মেয়ে নয়, খানিক বাদে আমি তা বুঝতে পেরেছিলাম। মাধুরীরা জাতে বামুন, পদবিতে মুখুজ্জে। শৈলেনরা যে মহল্লায় যে রাস্তায় থাকে, মাধুরীদের বাড়িও সেইখানে। কয়েক গজের মাত্র ব্যবধান। দুই পরিবারের মধ্যে খুব ঘনিষ্ঠতা, যাওয়া আসা খাওয়া দাওয়া সব চলে। এ বাড়ির মা ও বাড়ির ছেলে মেয়েদের মাসিমা, ও বাড়ির মা এ বাড়ির ছেলে মেয়েদের মাসিমণি। শৈলেন বলল, তুমি কি করে বুঝলে? আমি বললাম, বুঝলাম তোমাদের লুকিয়ে লুকিয়ে তাকাবার ভঙ্গি দেখে, তোমার টেবিলের উপর মাধুরীর নাম লেখা বইগুলি দেখে, তার গানের খাতায় তোমার নিজের হাতে নাম লেখা দেখে। শৈলেন ধরা পড়ে গিয়ে হেসে ফেলল, বলল, ওইটুকু সময়ের মধ্যে তুমি এত দেখে ফেললে? প্রভু, তোমার গোয়েন্দা বিভাগে কাজ নেওয়া উচিত ছিল। শৈলেন আদর করে আমাকে প্রভু বলে ডাকত, কখনো বা বলতো গুরুদেব। আমি ছিলাম ওর ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। ধরা পড়ে গিয়ে শৈলেন সব কথাই আমাকে বলল। ও তো বলবার জন্যই এসেছিল, ওদের সেই কৈশোরের ভালোবাসার কথা, সবাইকে লুকিয়ে লুকিয়ে মেলামেশার কথা, প্রথম তারুণ্যের ভরা যৌবনের একমাত্র নেশার কথা। শৈলেন আমাকে সবই খুলে বলল। এক সময় ছিল যখন ওরা লুকোতেই ভালোবাসতো, বাড়ির লোকজনের কাছ থেকে লুকোতে, নিজেদের কাছ থেকেও লুকোতো। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন ওরা চায় ওদের ভালোবাসাকে দুই বাড়ির বাসিন্দারাই স্বীকার করে নিক। যে মাধুরী ওদের বাড়িতে মেয়ের মতোই আদর যত্ন পায়, সে এবার বউ হয়ে ঘর আলো করে তুলুক। যে শৈলেন মাধুরীদের বাড়িতে সৎ আদর্শবান ছেলে সম্মান পেয়ে থাকে, সে আরও একটি মধুর পদগৌরব লাভ করুক। আমি বললাম, বাধা কিসের? শৈলেন বলল, বাধা জাতের। আমি বললাম, ধুত্তরি তোর জাত। এক কাজ করো না, মাধুরীর বাবা যদি স্বেচ্ছায় সম্প্রদান না করেন, তুমি সুভদ্রা হরণ করো, আমি তোমাদের রথ চালিয়ে নেব। সর্বধর্ম পরিত্যাজ্য বামেকং শরণং ব্রজ। শৈলেন বলল, না ভাই, তা হবার নয়। কেন, মাধুরী কি ভয় পায়? শৈলেন বলল,
ভয় আছে, দ্বিধা আছে। তাছাড়া ওর ওই গোড়া বদরাগী বাপকে বড় বেশি ভালোবাসে। বাপের অমতে কিছু করবার কথা মাধুরী ভাবতেই পারে না। বললাম, তাহলে চলো ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোককে আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবই। আমি তোমার উকিল হতে রাজি আছি। শৈলেন বলল, ওরে বাবা, তাহলে সঙ্গে সঙ্গে ওদের বাড়ির দরজা আমাদের সামনে বন্ধ হয়ে যাবে। আমার বাবাও কি সেই অপমান সহ্য করবেন? একটি জানলা ওদের দিকে খোলা রাখবেন না। ব্যাপারটা জানে সবাই, বোঝেও সবাই, কিন্তু কেউ মুখ ফুটে উচ্চারণ করে না। তাহলে এতদিনের পুরনো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। বললাম, তোমার বাবা মার কি মত? শৈলেন বলল, তাদেরও মত নেই। এই ভালোবাসার বিয়েতে তাদের বড় ভয়। তাদের ধারণা এই গন্ধর্ব বিয়ের পর আমরা আলাদা কোথাও গিয়ে বাসা বাঁধব, বাপ মা ভাই বোনদের দেখব না। শৈলেন নিজে তো ভীতুই, আমিও যে ওর জন্য কিছু বীরত্ব দেখাবো তাও হতে দিল না। ওর ভয় তাতে সব নষ্ট হয়ে যাবে, যেটুকু পাচ্ছে তাও হারাবে। আর কিছু না হোক, দিনান্তে দুজনে দেখা তো হচ্ছে, একজন আরেকজনের গলা তো শুনতে পাচ্ছে, লুকিয়ে লুকিয়ে অল্প অল্প আদর আহ্লাদটুকু তো চলছে, সেটুকু আর থাকবে না। আমি হেসে বললাম, শৈলেন, তুমি তাহলে ওই গল্প নিয়েই থাকো, বড় কোনো আশা আর করো না। তারপর দুই বাড়িতেই গোপনে গোপনে কিছুদিন ঘটক যাতায়াত করতে শুরু করলো। মাধুরীরও সম্বন্ধ দেখা চলতে লাগলো। শৈলেনেরও ইচ্ছার বিরুদ্ধে পাত্রীর খোঁজখবর নেওয়া চলল। পণ যৌতুক সহ শালঙ্কারা কন্যা অনেকেই ওকে সম্প্রদান করতে রাজি ছিলেন, কিন্তু শৈলেন গড় রাজি। ফলে ঘটকরাই শুধু আনাগোনা করে, একটি প্রজাপতিও কোনো বাড়িতে উড়ে বসে না। তারপর আমি সিমলায় বদলি হলাম। চলে আসার দিনে মাধুরী ওদের বাগান থেকে বড় একটি রক্তগোলাপের তোড়া আমাকে প্রেজেন্ট করেছিল, আর পেয়েছিলাম দুটি অমূল্য মুক্তাবিন্দু। ওর সেই কালো আয়ত সিক্ত দুটি চোখের দিকে তাকিয়ে আমি বলেছিলাম, মাধু, অমন করছো কেন? মাধুরী বলেছিল, প্রভাতটা, আমাদের তো আর কোনো বন্ধু নেই, আমাদের ভুলে যেও না। আমি আমার বন্ধুর প্রভু, প্রতিভু, তার চেয়ে বেশি কিছু নই। আমি সবসময় অক্সিলারি ভার্ব, কখনো মূল ক্রিয়াপদ হইনি, কি হতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও মনে হয় না কিছু কম পেয়েছি। শৈলেনকে বললে কি হবে, আমিও তো অল্প নিয়েই আছি। আমিও তো অল্প অল্প খুদকোড়ো দিয়েই জীবনভর ভিক্ষের থলি ভরে তুলেছি। প্রভাতবাবু ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, ওরে বাবা, এবার সংক্ষেপে সারি, নইলে আপনি গিন্নির তাড়া খাবেন, আমার এক কাপ চায়ের বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তো আমি সিমলায় বদলি হবার কিছুদিন বাদে শৈলেন গেল পাটনায়, সরকার ভাগ্যনিয়ন্তা। আমাদের দুই বন্ধুকে মাঝে মাঝে অনেক দূরে দূরে ঠেলে দেন। আবার কখনো কখনো আমরা একই স্টেশনে 6 মাস কি 1 বছরের জন্য মুখোমুখি দাঁড়াই, একই টেবিলে মুখোমুখি বসে কাজ করি, গল্প করি। দেখে আনন্দ হয়, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের চেহারা বদলাচ্ছে, আমরা জীবনের এক স্টেশন থেকে আরেক স্টেশনে বদলি হচ্ছি। কিন্তু একটি জায়গায় আমাদের কোনো অদল বদল হয়নি, সেক্ষেত্রটি বন্ধুত্বের। আমরা 6 মাসের মধ্যে আপনি থেকে তুমিতে নেমেছিলাম, তুমি থেকে তুইতে নামতেও বছর দুয়েকের বেশি দেরি হয়নি। দূরে থাকলে আমরা একজন আরেকজনের সব খবরই রাখি, চিঠিপত্রই বেশি চলে, দেখা সাক্ষাৎ কখনো সখনো। মাধুরীর মা মারা গেছেন, দুই ভাই বড় হয়েছে, বাপ আরও বুড়ো। সেই জাদ্রেল বাপ এখন একেবারে অসহায়, মেয়ের উপর একান্তভাবে নির্ভরশীল। একাধারে মাধুরী যেন জায়া জননী দুহিতা। শৈলেনের বাবা মা দুই মারা গেছেন। ভাই বোনেরা তাকে জ্ঞান করে তমেব পিতা চ মাতা তমেব। শৈলেন তাদের বিয়ে থা দিয়েছে, তারা যে যার চাকরির জায়গায় সংসার পেতেছে। তবু চিরকুমার বড়দাদা সংসারের বটবৃক্ষ।
আমি ওকে চিঠিপত্র লিখতাম, মাধুরীর সঙ্গেও চিঠিপত্র চলত। তারপর আমি আর শৈলেন প্রায় একই সঙ্গে রিটায়ার করি। শৈলেন এক্সটেনশন পেয়েছিল, গোটা কয়েক প্রমোশনও পেয়েছিল, আমি পাইনি। তার বদলে আমি সারা ভারতে টোটো করে ঘুরেছি, শখের রঙ্গমঞ্চে উঠে গালে রং মেখে মাথায় পরচুলা লাগিয়ে বুড়ো বয়সেও হিরো সেজেছি। মাঝে মাঝে আধা সাহিত্যিক আধা রাজনৈতিক বক্তৃতা মঞ্চে উঠে বসেছি। এখন ধর্মসভায় যাই, আপনি তা নিয়ে মনে মনে হাসেন। এখন আমার আর শৈলেনের দেখা হয় ডালহৌসিতে পেনশনের টাকাটি আনতে গিয়ে। শৈলেন আর আমি দুজনেই রিটায়ার করার পর থেকে কলকাতায় আছি। ও দক্ষিণে, আমি উত্তরে। ঘন ঘন দেখা সাক্ষাৎ আর হয় না, আর চিঠিপত্র লেখালেখিও বন্ধ। শৈলেন একবার লিখেছিল, তোর হাতের লেখা একেবারে অপাঠ্য হয়ে গেছে, একটুও বুঝতে পারিনি। তারপর থেকে ওকে আমি রাগ করে চিঠি লেখা ছেড়ে দিয়েছি, এখন শুধু ফোনে কথা বলি। শৈলেন আলিপুরে সুন্দর একটি দোতলা বাড়ি করেছে। আগে ভাইপো ভাইজিরা থাকতো, এখন নাতি নাতনিরা। কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে। আমাকে বাড়িঘর কিছু করতে হয়নি, পৈতৃক বাড়ি আছে। দাদার সঙ্গে আমি তার অংশীদার, কিন্তু নামেই। মনে মনে আমি অনিকেত, জানিনি তো বাড়িতে কতটুকু সময় বা থাকি। আজ থেকে বছর 12 আগের কথা। পেনশনের টাকাটা গুনে নিচ্ছি, কে যেন পেছন থেকে খপ করে আমার হাতখানা ধরে ফেলল। এই পরমার্থবাদী, অর্থের উপর অত লোভ কেন রে? চেয়ে দেখি শৈলেন। হেসে বললাম, বুড়ো বয়সে কামিনী ছাড়া যায়, কিন্তু কাঞ্চন ছাড়া যায় না। ফলমূল কিনতেও পয়সা লাগে। শৈলেন আমাকে নিয়ে গেল এক চায়ের দোকানে, বলল, তোর সঙ্গে কথা আছে। একটা নিরিবিলি টেবিল বেছে নিয়ে দুজনে মুখোমুখি বসলাম। জড়া কারো ধরেছে চুলের মুঠি, ঘুষি মেরেছে কারো বা দাঁতের গোড়ায়। শৈলেনের মাথা একেবারে সাফ, আমার দুপাটি দাঁত বাঁধানো। শৈলেন বেশি কথা না বলে বুক পকেট থেকে একখানা খামের চিঠি বের করে আমাকে দেখালো, বলল, পড়ে দেখ। খুবই চেনা হাতের লেখা, এখনও অকল্পিত মুক্তোর অক্ষর। বললাম, এ তো তোর চিঠি। শৈলেন ধমক দিয়ে বলল, আহা, পড়ি না, আমার চিঠি যেন তুই কোনোদিন পড়িসনি। খামের ভেতর থেকে চিঠিখানা বের করে পড়লাম। কাগজখানা পুরো মাপের, কিন্তু চিঠিতে দুটি মাত্র লাইন। তোমার সঙ্গে বিশেষ কথা আছে, অবশ্যই এসো, ইতি তোমার মাধুরী। হেসে বললাম, আমি আমার কথাটা অ্যামেন্ড করে নিচ্ছি। দেখছি বুড়ো বয়সেও কাউকে কামিনীতেও ছাড়ে না। কোথায় আছে সে? শৈলেন বলল, ব্যারাকপুরে, ভাইদের কাছে। বাবা মারা যাবার পর মাধুরীরা যে লক্ষ্ণৌর বাসা তুলে দিয়ে কলকাতার দিকে চলে এসেছে তা জানতাম, কিন্তু ঠিক কোথায় আছে তা জানতাম না। শৈলেন বলল, ভাইরা চাকরি বাকরি করে। মাধুরী স্কুলে মাস্টারি নিয়েছিল, শরীর ভেঙে পড়ায় বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। শুনেছ ওর বাবা বেশি কিছু রেখে যেতে পারেননি, 1,030 টাকা জোর করে মেয়েকে গছিয়ে দিয়ে গেছেন। ছেলেরাও কিছু কিছু পেয়েছে। ইদানিংকার খবর আমি আর রাখতাম না, অনেকদিন চিঠিপত্র বন্ধ হয়ে গিয়েছিল। শৈলেন বলল, বহুদিন ধরে অসুখে ভুগছে, চল একবার দেখে আসি, শুনে আসি জরুরি কথাটা কি। বললাম, তুই একাই যা, আমি গেলে তো কথা বন্ধ হয়ে যাবে। না, তুইও চল, আজই চল। আমি বলেছিলাম, আরেকদিন যাওয়া যাবে, কিন্তু শৈলেন আর দেরি করতে রাজি নয়। আবার কবে দেখা হবে কে জানে। দুজনে দুজনের বাড়িতে দুটি ফোন করে দিয়ে আমরা চললাম ব্যারাকপুরে। শৈলেন ট্যাক্সি করতে চেয়েছিল, আমি বললাম, পেনশনের গোনা টাকা অত বেহিসেবেই খরচ করিস নে, চল বাসেই যাই। যাওয়ার সময় আমি কলেজ স্ট্রিট মার্কেট থেকে 1 ডজন বেশ টাটকা বড় সাইজের রজনীগন্ধা নিয়ে গেলাম। শৈলেন ঠাট্টা করে বলল, তোর দেখি এসব শখ খুব আছে।
স্টেশনের কাছাকাছি বাড়িটি। দোতলার একটি ফ্ল্যাটে ওরা থাকে। কড়া নাড়তে একটি বউ এসে দৌড় খুলে দিল। আমরা নিজেদের পরিচয় দিতে সে আমাদের মাধুরীর ঘরে নিয়ে গেল। ছোট্ট একখানা খাটের উপর মাধুরী শুয়ে আছে। ধবধবে বিছানা, পরিপাটি করে পাতা, ঘরখানিও পরিচ্ছন্ন। কিন্তু ও একই চেহারা হয়েছে মাধুরীর। বিছানার সঙ্গে লেগে গেছে দেহ। ওর যেন উঠে বসবার শক্তি নেই। তবু মাধুরী যেন আমাদের দেখে নতুন শক্তি পেল। উৎসাহে বসিল রোগী শয্যার উপরে। আমার দিকে চেয়ে একটু হেসে বলল, আমি জানতাম তুমিও আসবে। তারপর মাধুরী কি কাণ্ডটা করল শুনুন। ওর দুই ভাইয়ের বউকে ডেকে বলল, ও ঘরে লক্ষ্মীর আসনের কাছে একটি সিঁদুরের মুছি আছে, তাতে সিঁদুর গুলে রেখেছি, নিয়ে এসো। ছোট বউ নিয়ে এলো সেই সিঁদুরের মুছি। মাধুরী তার হাত থেকে সেটি তুলে নিয়ে শৈলেনের হাতে দিয়ে বলল, ওই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও, আমি আইবুড়ো থেকে মরতে চাইনি। আমি চেয়ে দেখলাম মাধুরীর সেই মেঘের মতো কেশরাজি আর নেই। বয়সে ততটা নয়, কিন্তু রোগ ব্যাধিতে ওর চুল পাতলা হয়ে গেছে। মাঝে মাঝে রূপলি রেখাও চোখে পড়ছিল। শৈলেন ওকে সিঁদুর পরিয়ে দিল। বউরা শাঁখ বাজতে চেয়েছিল, কিন্তু মাধুরী হাত ইশারায় তাদের বারণ করল। আমি বললাম, মাধু, তুমি পাকা চুলে সিঁদুর পরবে বলে এতদিন বসেছিলে? প্রতিপদের চাঁদের মতো মাধুরীর মুখে এক চিলতে হাসি রেখা। মাধুরী বলল, ঠিক আছে শৈলেনদা, এবার তুমি বাকি মন্ত্রটুকু পড়িয়ে দাও। আমি কি বামনে যে মন্ত্র পড়াবো? তাছাড়া আমি নিজেই মন্ত্রমুগ্ধ। তবু আমি ধীরে ধীরে দুটি লাইন আবৃত্তি করলাম। যদি দং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। ওরা পড়ল না, কিন্তু কান পেতে শুনল। জীবনে কত বিয়ের বরযাত্রী না গিয়েছি, কত দূর দুর্গম জায়গায় দুঃসাহসিক অভিযান, কিন্তু এমন বরযাত্রী কখনো হইনি কল্যাণবাবু। এমন পৌরোহিত্যও কখনো করিনি। সেদিনে সেই রজনীগন্ধার গুচ্ছ কিনে নেওয়া আমার সার্থক হয়েছিল। সেই ফুল মাধুরীর বিছানার একপাশে রেখে দিলাম। কিছুক্ষণের জন্য রোগশয্যা হয়ে উঠল ফুলশয্যা। মাধুরী কিন্তু তারপর বেশি দিন বাঁচল না। ওর ভাইরা খরচপত্র করে চিকিৎসা করেছিল। শৈলেনও চেষ্টার ত্রুটি করেনি। কলকাতায় এনে সেরা নার্সিংহোমে রেখেছিল, কিন্তু ওর পেটের আলসার কিছুতেই ভালো হলো না। অপারেশন টেবিলেই ও মারা গেল। আমি আর 1 ডজন রজনীগন্ধা নিয়ে ওকে দেখতে গেলাম। মুখাগ্নি করেছিল শৈলেনই। নিজের গাড় থেকে 1000-5 টাকা বার করে শ্রাদ্ধ শান্তি করল, লোকজন খাওয়ালো, কীর্তনিয়াদের ডাকলো বাড়িতে। আমরা তো অবাক। এর আগে কোনোদিন এসব ব্যাপারে ওর বিশ্বাস ছিল না। বুঝতে পারলাম মাধুরীর ইচ্ছা। সেই মধুর হৃদয়ের আরও একটি অন্তিম ইচ্ছার নিদর্শনও শৈলেন আমাকে দেখালো। আগে যেমন প্রেমপত্র বুক পকেটে নিয়ে ঘুরত, তেমনি আরও একখানি মোটা এনভেলাপ ওর পকেটে ঘুরছিল। মাধুরী বলে গিয়েছিল, আমি মরার আগে ও চিঠি খুলবে না। খোলার পর দেখা গেল চিঠি নয়, একটি সবুজ রঙের খামে 30,000 টাকার চেক মাধুরী শৈলেনকে লিখে দিয়ে গেছে। শৈলেন বলল, আমি এ টাকা নেব কেন? আমি বললাম, নিয়ে নাও, বিয়ে করেছ, যৌতুক তো কিছু পাওনি, পণের টাকাটা ছাড়বে কেন? শৈলেন মাধুরীর ভাইদের কিছু দিল, আর বাকিটা দিল হাসপাতালে। মাধুরীর নামে একটি বেড খোলার জন্য দুস্থ নারীদের সেখানে চিকিৎসা হয়। তারপর থেকে বছরে একটি দিন মৃত্যুতিথি পালন করে শৈলেন। সেই অনুষ্ঠানে আমিই একমাত্র অতিথি। ঘরের দেয়ালে মাধুরীর মাঝারি সাইজের একটি ফটো টাঙানো। তার একালের ফটো নয়, সেকালের ফটো।
তার সেই প্রথম তারুণ্যের। সেই উদ্ভিন্ন যৌবনের ছবি সামনে নিয়ে আমরা দুই বুড়ো দুখানি চেয়ার পেতে মুখোমুখি বসি, চা খাই, গল্প করি, কখনো বা সব কথা বন্ধ করে শুধু চুপ করে বসে থাকি। শৈলের মৃত্যুর হাত থেকে একটি প্রেমকে রক্ষা করছে, আর আমি জরার হাত থেকে একটি বন্ধুত্বকে বাঁচিয়ে চলেছি। প্রভাতবাবু উঠে দাঁড়ালেন। ছাতাটি সামনে থাকা সত্ত্বেও আজ তিনি ভুলে ফেলে যাচ্ছিলেন। আমি সেটি তার হাতে তুলে দিলাম। তিনি মৃদু হেসে বললেন, থ্যাঙ্কস। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, একটি প্রেমের গল্প। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।